দেয়ালের সাথে লাগোয়া আয়নার শূন্য প্রতিবিম্বে তাকিয়ে আছে বিয়ের সাজে এক রমণী। পরনে লাল বেনারসি, যার ভারী কাজ করা আঁচল নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়েছে। গায়ের ওপর রক্তিম রং যেন জমাটবাঁধা নির্বতাকে আরও গাঢ় করে তোলে। হাত ভর্তি লাল টুকটুকে রেশমি চুড়ি একটানা ঝনঝন শব্দ তুলছে, বাতাসে সামান্য দুলে ওঠা চুড়িগুলোর স্পর্শ যেন তাকে বারবার বাস্তবের কথা মনে করিয়ে দিচ্ছে। পিঠ জুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে আছে লম্বা কেশরাশি, যেন দীর্ঘ প্রতীক্ষার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সমস্ত অনুভূতির বিপরীতে। মাথায় নিখুঁতভাবে সাজানো কাজ করা ঘোমটা, নিচে থেকে কপালের দুই পাশে খানিক চুল উড়ে উঠছে মাঝে মাঝে, হালকা দমকা বাতাসে। সেই বাতাসে আঁচলের নড়াচড়া, চুড়ির আওয়াজ, কেশরাশির দোলা, সব মিলে একটা নিস্তব্ধ অথচ অস্থির আবহ তৈরি করছে ঘরের ভেতর। হৃদয়ের মাঝখানে জলজলে কালো টিপ, যেন রাতের আকাশে একমাত্র তারার মতো উদ্ভাসিত। রমণী তাকিয়ে আছে আয়নার দিকে, কিন্তু দেখছে না নিজেকে, এক চেনা অচেনা রূপ, যেখানে সে নিজেও আর নিজেকে চিনতে পারছে না। চোখে নেই উচ্ছ্বাস, ঠোঁটে নেই হাসি, মুখে জমে আছে অস্ফুট কিছু শব্দ, যা হয়তো কেউ শুনবে না। সেই আয়নার সামনে দাঁড়িয়ে সে শুধু তাকিয়ে থাকে, চোখের পলক পড়ে না, নিঃশ্বাসের শব্দ স্পষ্ট বোঝা যায় না। যেন সময় থমকে গেছে, আর সে এখন শুধুই এক নিঃশব্দ ছায়া, একটি সাজানো রূপ, যার অন্তরটা বলি হয়েছে এক গভীর অনুভবের কাছে। অশ্রুসিক্ত চোখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিমূর্ত প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে এখনও ইচ্ছে। চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ে নীরব অশ্রু, ঠোঁটের কোণে কাঁপুনি। হঠাৎ ইচ্ছের দৃষ্টি স্থির হয়ে যায়, যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। আয়নায় ঠিক ইচ্ছের পেছনে দাঁড়িয়ে আছে ধূসর। গভীর চাহনিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে ধূসর, সেই চিরচেনা গম্ভীর ভঙ্গিমায়। ধূসরের চোখ দুটো লালচে, যেন কোনো ঘোরে আছে। চুপচাপ, কোনো শব্দ ছাড়াই ধীর পায়ে এগিয়ে আসতে থাকে ইচ্ছের দিকে। চোখে ভেসে উঠেছে এক ধরনের অচেনা আগুন, নেশার মতো তীব্র কিছু, যা ইচ্ছেকে নিঃশেষ করে দিতে পারে বা নিজে পুড়ে ছাই হয়ে যেতে পারে। ইচ্ছের হৃদযন্ত্র যেন হঠাৎ করে দুই গুণ জোরে ধাক্কা দিতে শুরু করে। প্রতিটি স্পন্দনে ইচ্ছে যেন ধূসরের উপস্থিতিকে আরও গভীরভাবে টের পায়। ইচ্ছের গলার ভেতর শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে, হাতে ধরা আঁচল খসে পড়ে মেঝেতে। ধূসর এসে দাঁড়ায়, একদম ইচ্ছের পেছনে। তার মুখ একেবারে ইচ্ছের ঘাড় বরাবর নামিয়ে ফিসফিস করে বলে, পালাতে পারবি না, আমি তো তোর ভিতরেই আছি। ইচ্ছে স্থবির হয়ে যায়, গায়ে কাটা দিয়ে উঠে। সপ্তাদশীর সমস্ত অনুভূতি যেন একত্র হয়ে বুকের ভেতরে কাঁপতে শুরু করে। বুঝতে পারে, এটা সেই ধূসর ভাই নয়, যাকে সে চিনত। এটা অন্য এক ধূসর তালুকদার, অন্ধকার, বুনো, দাবানলের মতো। আয়নার প্রতিফলনে ইচ্ছে দেখতে থাকে নিজের নিষ্পলক দৃষ্টি আর ধূসরের চোখের গভীর কালো অন্ধকার। ধূসর এবার ধীরে ধীরে মুখ নামিয়ে আনে ইচ্ছের গলার কাছে, কাঁপতে থাকা ঘোমটাটুকু আঙুলের আলতো ছোঁয়ায় সরিয়ে দেয়। নরম রেশমের মতো ঝরে পড়ে ঘাড়ের পাশে, আর তার ঠিক নিচেই উন্মুক্ত কাঁধে গভীর এক চুম্বন এঁকে দেয় ধূসর। মুহূর্তেই ইচ্ছের শরীর কেঁপে ওঠে, যেন বিদ্যুৎ খেলে যায় প্রতিটি স্নায়ুর ভেতর, আর সেই কাঁপুনি শিরদাঁড়া বেয়ে নেমে আসে হিমশীতল অনুভবের মতো। ধূসরের স্পর্শে ইচ্ছের শ্বাস আটকে আসে, নিঃশ্বাসগুলো হয়ে ওঠে ভারী, গলার ভেতর থেকে কোনো শব্দই যেন আর বেরোতে চায় না। ধূসর মুখ সরিয়ে নিয়ে আসে আবার ঠিক ইচ্ছের কানের কাছে, ধূসরের গরম নিঃশ্বাস ইচ্ছের উন্মুক্ত কাঁধে ফেলতেই ইচ্ছে আরেকবার কেঁপে ওঠে। আঙ্গুলের সাহায্যে ধূসর গাঢ় কাজলের কালো টিকা আঁকে ইচ্ছের কানের নরম ত্বকে। টিকা যেন এক অদৃশ্য শিলমোহর, ধূসরের অধিকার, ভালোবাসা, আর চিরন্তন শান্তির প্রতীক। আয়নার দিকে তাকিয়ে ধূসর হঠাৎ বলে ওঠে নিচু স্বরে, বউ লাগছিস, একদম পুতুল বউ আমার, আমার বউ। বউ শব্দটা ধূসরের ঠোঁটেই আটকে যায়, শেষ করতে পারে না, যেন নিজেই গিলে ফেলে বাকিটা। মুহূর্তেই চমকে উঠে ইচ্ছে, কল্পনার গাঢ় কুয়াশা থেকে হঠাৎ বাস্তবতা টেনে আনে। বাইরে থেকে আয়শার গলা ভেসে আসে, ইচ্ছে। ইচ্ছে চমকে ওঠে, বুঝতে পারে, এতক্ষণ যা হচ্ছিল সব ছিল কল্পনায়, কিন্তু গায়ে এখনও লেগে আছে ধূসরের চুম্বনের জ্বালা, কান জুড়ে রয়ে গেছে সেই গাঢ় কালো টিকার তপ্ত ছোঁয়া। হৃৎপিণ্ডের গতি তখনও স্বাভাবিক হয়নি। চুপি চুপি, নিঃশব্দে ঢু করে উঠে। আয়েশা, মেয়েটি এই বাড়ির একজন পুরনো কাজের সহকারী, বয়স ৩০-এর কোঠায় হলেও চেহারায় সহজ সরল আন্তরিকতার ছাপ।
মুখে সবসময় একরকম কঠিন দায়িত্বশীলতার ছায়া। আলিম মির্জার ঘরের ছায়ার মতো সে, যার জীবন চলে তার টাকায়, তবে মনটা এখনও মানবিক। তাই হয়তো আয়শা পারছে না চোখ বন্ধ করে অমানবিক কিছুতে সায় দিতে। এমন সময় চুপচাপ পায়ের শব্দ না করেই ঘরের দরজায় পেরিয়ে ইচ্ছের কাছে এসে দাঁড়ায়। ইচ্ছেকে এই ঘরে একা বন্দি করে রাখা হয়েছে, এখনও কাঁদছে। কপাল ঘেঁষে নেমে এসেছে চোখের পানি, গালে জমে গেছে লালচে ছাপ। আয়েশা ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের সামনে দাঁড়িয়ে পড়ে। কণ্ঠে একদম কোনো নরম ভাব নেই, বরং স্পষ্ট দৃঢ়তা। ম্যাডাম, কান্না থামান। নিজেকে ঠিক করুন। নিচে নামতে হবে। বিয়ে পোড়ানোর কাজ শুরু হবে এখন। ইচ্ছে বিস্ময় চেয়ে থাকে আয়েশার দিকে। ইচ্ছের চোখে শুধুই আতঙ্ক, অসহায়তা আর কিছুটা ক্ষোভ। এক মুহূর্ত পর যেন ভেতরের সব কিছু ভেঙে পড়ে, ইচ্ছে হঠাৎ হাঁটু মুড়ে আয়েশার সামনে বসে পড়ে। দুই হাতে আঁকড়ে ধরে আয়েশার পায়ের কাছে। কণ্ঠ কাঁপতে থাকে, গলার স্বর ফেটে যাচ্ছে কান্নার চাপে। আমি আপনাকে অনেকবার বলেছি, আমাকে এখান থেকে বাঁচান। দয়া করে কিছু একটা করুন প্লিজ। আমি এই বিয়ে করব না। আমি এই বাড়িতে বন্দী হয়ে থাকতে চাই না। আপনার কাছে হাতজোড় করি। আয়েশা চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। এই মেয়েটিকে সে প্রায় ছোটবেলা থেকে দেখে এসেছে। ইচ্ছে মির্জা বাড়ির জ্যোৎস্নার মতো ছিল, হঠাৎ করে যেন ঘোর অন্ধকারে আটকে গেছে। কিন্তু আয়েশা জানে, এই মুহূর্তে ইচ্ছের পাশে দাঁড়ানোর মানেই তার নিজের জীবনও ছিন্নভিন্ন হয়ে যাবে। আলিম মির্জার হাতে অনেক ক্ষমতা, অনেক প্রতিশোধ, সেই ভয় তাকে যেন শিকল পরিয়ে রেখেছে, চাইলেও ইচ্ছেকে সাহায্য করতে ব্যর্থ আয়েশা। তবুও মানবিকতার কাঁপনে আয়েশা ধীরে ঝুঁকে পড়ে ইচ্ছের বাহু ধরে, নরম গলায় বলে, আপনি আমাকে কিছুর মধ্যে ফেলবেন না ম্যাডাম, আমি কিছুই করতে পারব না। আলিম মির্জার হাত অনেক লম্বা। আমার সংসার চলে তার টাকায়। তারপর কাপা কাপা হাতে ইচ্ছেকে দাঁড় করিয়ে দেয়। ইচ্ছে তখনও কাঁদছে, ঠোঁট কাঁপছে। আয়েশা চোখ নামিয়ে নেয়, যেন তাকাতেও পারছে না। তো কিছু না বলে ইচ্ছের হাত ধরে বসার ঘরের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে। আর ওদিকে বিয়ের ঘরে আলো জ্বলছে, যেখানে কেউ জানে না, এক অপার নিষ্ঠুরতা আর বন্দিত্বের গল্প ঠিক পায়ের নিচেই শেকড় গেড়ে বসে আছে। রাত প্রায় শেষ প্রান্তে, ঘড়ির কাঁটা তখন 2:47 ছুঁই ছুঁই। ঘরের মধ্যে নিস্তব্ধতা, গা ছমছমে, বাতাসে কেমন যেন একটা চাপা উত্তেজনার গন্ধ। দেয়ালে ঝোলানো বিশাল পুরনো ঘড়িটা শুধু টিকটিক করে সময়ের জানান দিচ্ছে। ঘরের এক কোণে বসে আছেন আলিম মির্জা, চোখে মুখে স্পষ্ট চিন্তার রেখা, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে, যেন কিছু গভীর হিসেব কষছেন। আর ঘরের মধ্যিখানে, এক সোফায় বসে পায়ের উপর পা তুলে রাখা পুরুষটি, আফনান। শুভ্র পাঞ্জাবি গায়ে জড়ানো, নিষ্পৃহ মুখাবয়ব, ভাবলেশীন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকা এই মানুষটিকে এক নজরে বোঝা যায় না। শ্যামবর্ণের গাঢ় আভা, মুখ জুড়ে চাপা দাড়ি, চোখে স্থির এক ধরনের দৃঢ়তা। পাঞ্জাবির বোতাম খোলা, বুকের লোমশ অংশটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। আফনানের এই অনিয়ন্ত্রিত রূপটা যেন এক ধরনের হিংস্র সৌন্দর্য ধারণ করে। মাথার লম্বা এলোমেলো চুল, হাতে ঝকঝকে সিলভার ব্রেসলেট, সব মিলিয়ে আফনানের মধ্যে যেন মিশে আছে এক অভিজাত জঙ্গলিপনা। যেন সভ্যতার মাঝে দাঁড়িয়ে আছে এক বনেরূপী পুরুষ। অন্য পাশে বসা কাজী চুপচাপ খাতার পাতায় কলম চালিয়ে যাচ্ছেন, যেন চারপাশের কোনো অস্থিরতা বৃদ্ধার মনোযোগকে স্পর্শ করতে পারছে না। আলিম মির্জার গলার নিচু স্বর মাঝে মাঝে শোনা যাচ্ছে, আর আফনান মাঝে মাঝে ফোনের দিকে তাকিয়ে হালকা হাসছে, একটা রহস্যময়, তীক্ষ্ণ হাসি। হাতের ফোন বন্ধ করে আফনান কাজীর দিকে তাকিয়ে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, এই কাজী দ্রুত সব ঠিকঠাক কর। সময় নষ্টের আর সুযোগ নেই আমার কাছে। কাজী ভয়ে ভয়ে বলে উঠে, সব হবে, আপনার কথা একটাও অমান্য হবে না। কিন্তু আপনি কেন এমন তাড়াহুড়ো করছেন বাবা, বলুন তো? বিয়ে তো আর ঘোড়ার দৌড় না। আফনান ঠোঁট চেপে ধরে, একটু হাসে। ঘোড়ার দৌড়ই তো, কাজী। সময়ের সঙ্গে পাল্লা দিতে হয়। আমার ইচ্ছে মতোই বিয়েটা হবে, আর হবে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ির বিয়ে তো গলদঘর্ম সম্পর্কের সূত্রপাত হতে পারে। এমন যদি হয় বউ আপনাকে না পছন্দ করে? মাথা নিচু করে মুখ ফসকে বলেই ফেলে বৃদ্ধা। আফনান সত্যিই রেগে যায়, এইবার চেঁচিয়ে বলে, যাকে পছন্দ করি, সে পছন্দ না করলে আমি নিজে তাকে পছন্দ করানো শিখিয়ে দেব। পছন্দ তো আর নির্বাচন না, জিততেই হবে। কাজী অর্ধচাপা গলায় বলে, ভয় পাই,
বাবা, আপনার ভালোবাসার ধরনটা যেন একটু অভিজাত খাঁচার মতো। ভেতরে ঢুকলে আর ফেরার রাস্তা থাকে না। আফনান একগাল হেসে উঠে। ফেরার রাস্তা থাকলে তাকে ভালোবাসা বলে না, কাজী। আমার বউ হবে আমার, শুধু আমার। কারো সঙ্গে না, নিজের ছায়ার সঙ্গেও ভাগ দেব না। আপনার এই নিয়ন্ত্রণের খেলা একদিন আপনাকেই কাবু করে ফেলবে বাবা। আর যদি মেয়েটা রাজি না হয়? আফনান ঘাড় ঘুরিয়ে, তাহলে আমি বিয়ের আসরে বাসর সারব, সম্মতি ছাড়াই। রাজি হওয়ার সময় মেয়েটার হবে না, তখন শুধু চুপ থাকার সুযোগ থাকবে। কাজী ও পাশে বসা আলিম মির্জা ছেলের এমন ঠোঁটকাটা কোথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। এক মুহূর্তেই গোটা পরিবেশ অস্বস্তিতে ছেয়ে যায়। সোফার এক কোণে বসে থাকা আফনান যেন সময়ের প্রতিটি মুহূর্তে বিরক্তি গিলে চলেছে। চোখে মুখে পরিষ্কার অস্বস্তির ছাপ, আঙুলে আঙুলের খেলা, ঠোঁট চেপে ধরা, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, কারো জন্যে অপেক্ষা করা তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চারপাশে অভিজাত নিস্তব্ধতা, শুধু দেয়ালঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ইচ্ছে, পেছনে আয়েশা, মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে আসছে। ইচ্ছের মুখে আতঙ্ক জমে থাকা ছায়া, চলাফেরায় জোরতা, চোখে আতঙ্ক আর বুক জুড়ে দহন। ইচ্ছের প্রতিটি পদক্ষেপ যেন অভিশপ্ত। ইচ্ছে শুধু মনে মনে প্রার্থনা করে, ইয়া আল্লাহ, আমাকে নরক থেকে উদ্ধার করুন, আমাকে রক্ষা করুন। আফনান সামনে তাকায় হুট করেই, আর তখনই যেন চোখ মুহূর্তেই স্থির হয়ে যায়। সমস্ত শরীরের উত্তাপ যেন এক বিন্দু দৃষ্টিতে জমে ওঠে। আফনান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা সামান্য নিচু, চোখ একদৃষ্টিতে ইচ্ছের ওপর, যেন ধীরে ধীরে কোনো শিকারীর মতো এগিয়ে আসছে। আফনানের শরীরী ভাষায় ভরপুর প্রতিশোধ, এক চিলতে ব্যঙ্গ, আর ভয়াবহ নিয়ন্ত্রণ। ইচ্ছে ভিতরে ভিতরে কাঁপতে থাকে। বারংবার ধূসর ভাইয়ের মুখ মনে পড়ে, ধূসরের নিরাপত্তার অনুভূতি ঝলকে ওঠে, ততই যেন এই পরিবেশ ইচ্ছের কাছে বিষাক্ত হয়ে ওঠে। ধূসরের শেষ আলিঙ্গন, শেষ কথা, শেষ হাসি, সব যেন একটা দেয়াল হয়ে দাঁড়াতে চায় আফনানের সামনে। কিন্তু এই দেয়াল এতটাই ঠুনকো যে, ইচ্ছের অবুঝ মন বুঝতে পারে, এইখানে ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। আর আফনান থেমে যায় ইচ্ছের এক হাত দূরে। চারপাশ নিস্তব্ধ, দুটো চোখের মধ্যে এক অসম যুদ্ধ, আর বাতাসে জমে থাকা অদৃশ্য আতঙ্ক যেন কোনো ভয়াবহ ঘটনার পূর্বাভাস হয়ে দাঁড়িয়ে আছে। আফনান ধীরে এগিয়ে আসে ইচ্ছের দিকে, চোখ জ্বলছে এক অদ্ভুত উত্তাপে, ভালোবাসা আর প্রতিশোধের এক ভয়ানক সংমিশ্রণে। ইচ্ছে পিছু হাঁটে, তবু তা যেন যথেষ্ট নয়। আফনান হাত বাড়িয়ে দেয়, নরম কাঁধে আলতোভাবে ছোঁয়ার চেষ্টা, কিন্তু ইচ্ছে দ্রুত সরে যায়। এই ছোট্ট সরাটা, এই সামান্য ইঙ্গিতটাই যেন আফনানের ভেতরের হিংস্র পশুটাকে জাগিয়ে তোলে। আফনানের চোখে রক্তিম ছায়া নামে, দাঁতে দাঁত চেপে ইচ্ছের হাত শক্ত করে চেপে ধরে। ইচ্ছে কাঁপতে থাকে, ঠোঁটের কোণে শব্দ আসে না, শুধু আতঙ্ক জমে থাকে চোখে। ঠিক তখনই এক ঝাপটায় আফনান থাপ্পড় বসিয়ে দেয় ইচ্ছের কমল গালে। ইচ্ছে আঘাতে কেঁপে উঠে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে কোন কান্নার আওয়াজ নেই, শুধু নিঃশব্দ এক লজ্জা, ঘৃণা, ভয়ের কাঁপুনি। আফনান এবার গর্জে উঠে, যখন তোর জন্য তোর বাপ মায়ের কাছে আমি তোকে ভিক্ষা চেয়েছিলাম, জানিস কি বলেছিল তারা? বলেছিল, তুই আমার যোগ্য না। তারা আমাকে ফিরিয়ে দিয়েছিল, অপমান করেছিল। তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলাম। শুধু তো মানুষ মেরেছি আমি। তোর বাবা মাকে তো কিছু করিনি, তুই তো ছিলি আমার স্বপ্ন, আমার প্রাণ, আমার সব। তোর জন্যই তো আমি সব হারিয়েছি। ইচ্ছে, তুই বুঝিস না কেন? আফনান এইবার চেঁচিয়ে উঠে, আমি খারাপ? হ্যাঁ, তবে আমার ভালোবাসা খারাপ ছিল না। আমি তোকে পেতে চেয়েছি, ভোগ করতে না, বুঝেছিস? তোকে নিজের বলতে চেয়েছিলাম, তোর হাতের স্পর্শ চেয়েছিলাম শুধু আমার জন্য। ইচ্ছে এবার চোখের পানি সামলাতে না পেরে কাপা গলায় বলে, ভালোবাসা যদি এমন হয়, তবে আমি অভিশাপ দিই সেই ভালোবাসাকে। আফনান ইচ্ছের কোথায় তেতে উঠে যেন এইবার, অগ্নিচক্ষুতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর শক্ত হাতে ইচ্ছেকে টেনে এনে ঠাস করে ফেলে দেয় সোফার উপর। ইচ্ছের মুখে আতঙ্ক, চোখে জমে থাকা পানি শুকিয়ে গেছে যেন। চারপাশের বাতাস ভারী হয়ে উঠে হঠাৎ, নিঃশ্বাস নিতে কষ্ট হয় ইচ্ছের। তখনই আফনান চেঁচিয়ে ওঠে কাজীর উদ্দেশ্যে, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু কর কাজী। সময় নেই একদম, দেরি করলি তো লাশ গুনতে হবে।
চোখে পাগলামি। পাশে রাখা বন্দুকটা টেবিলের গ্লাসের পাশে নিঃশব্দে চকচক করে। আফনান ঘুরে তাকায় ইচ্ছের দিকে। ঠোঁটে জেগে থাকে হিংস্র এক হাসি, শীতল আর অমানবিক। তুই যদি ভালো থাকতে চাস তাহলে চুপচাপ কবুল বল। নয়তো মনে রাখিস তোর বাবা মা লাশও খুঁজে পাবি না। এই কথাটা এখন দিলাম, প্রতিশ্রুতি নয়, শাস্তি। ইচ্ছের শরীর নিথর, চোখের পলক পড়ে না। শব্দ হয় না মুখে, মনে হয় কান্নাও হারিয়ে গেছে কোথাও। গলা দিয়ে শব্দ বের হয় না, বুকের ভিতরটা পাথরের মতো ভারী। এক মুহূর্তে সবকিছু অস্পষ্ট হয়ে আসে ইচ্ছের কাছে। মানুষগুলো, আওয়াজগুলো, এমনকি নিজের অস্তিত্বটাও যেন পরিণত হয় এক অনুভূতিহীন শূন্যতায়। পাথরে, যন্ত্রবিহীন এক জীবন্ত মৃতদেহে। ফাঁকা বাংলোবাড়িটির চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে ধূসর আকাশের কোলে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোকে। রাত প্রায় শেষের পথে, তবু ঘন অন্ধকার যেন আরও ঘন হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। পরপর ৬টি গাড়ি এসে থামে বাংলোর কিছুটা দূরে, হেডলাইটের ম্লান আলো ধূসর ছায়ায় কাঁপছে পথ। প্রতিটি গাড়ি থেকে একে একে নেমে আসে ধূসরের টিম, তৌফ, রাদিফ, তৃণ, জয়, সবাই প্রস্তুত। কারো চোখে ভয় নেই, কিন্তু উৎকণ্ঠার রেখা স্পষ্ট। অস্ত্রধারী, প্রশিক্ষিত, সাহসী, তবু আজকের রাতের পরিবেশে কিছু অদ্ভুত, অলক্ষ্য শীতলতা লুকিয়ে। সবাই নেমে গেলেও ধূসর এখনও গাড়ির ভেতরে। এক অদ্ভুত নীরবতা চোখে মুখে খেলা করছে। ধূসরের মুখের রেখাগুলো যেন শীতল পাথরের মতো শক্ত, তবুও ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। একসময় ধীরে ধীরে দরজা খুলে পা রাখে বাইরে, কাঁচ কালো মার্সিডিজের ভিতর থেকে বেরিয়ে আসে। জুতোর আঘাতে জমে থাকা শুকনো মাটি ছিটকে পড়ে, পেছনের হেডলাইটের হালকা আলোয় চকচক করে উঠে ধূসরের চোখ, রক্তিম, জ্বলন্ত, প্রতিশোধে তপ্ত। ধূসরকে দেখে বোঝা যায়, আজ রাতে সে এসেছে মৃত্যু হাতে নিয়েই। প্রতিটি পদক্ষেপ যেন ধ্বংসের প্রতিশ্রুতি। রাদিফ এগিয়ে আসে ধূসরের পাশে, কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে বলে নিঃশব্দে, কিছু হবে না ভাই, ইচ্ছে যেভাবেই থাকুক, ভালোই আছে, ওকে আনার সময় হয়ে গেছে। ধূসর কিছু বলে না, শুধু সামনে তাকিয়ে থাকে নিরীক্ষণ ভঙ্গিতে, বাংলোর দিকে, যেন নিজের চোখ দিয়েই ভেদ করতে চাইছে ইট পাথরের দেয়ালগুলো। বাম হাত দিয়ে রাদিফের হাত স্পর্শ করে বলে উঠে নিচু গলা, যেখানে আমার ইচ্ছে থাকবে, সেখানে আমি প্রতিশোধ নিয়ে যাব না রাদিফ, আমি যাব আমার দেহে শেষ নিঃশ্বাস বয়ে নিয়ে। কারণ ভালোবাসা আর মৃত্যু, দুটোই চুপচাপ এসে বুক ভাঙে। আলহামদুলিল্লাহ, কবুল। পুরুষালী কণ্ঠে ভেসে আসে পবিত্র বাক্যটি। চারপাশে নীরব উত্তেজনা, সকলের দৃষ্টি গিয়ে পড়ে এবার সামনের মেয়েটির দিকে, যার মুখ ঘোমটার আড়ালে ঢাকা, যে এখনও পর্যন্ত একটাও শব্দ উচ্চারণ করেনি। ইচ্ছে চুপ করে বসে আছে। বিয়ের লাল রঙের ভারী সাজে, নিঃশব্দে নিচের দিকে চোখ নামিয়ে রেখেছে। পাশেই বসে থাকা একটি মেয়ে হালকা স্পর্শে বারবার ইচ্ছেকে শান্ত রাখার চেষ্টা করছে, কখনো কাঁধে হাত রাখছে, কখনো কানের কাছে কিছু ফিসফিস করে বলছে। কিন্তু ইচ্ছের দৃষ্টি একটানা মেঝের দিকে আটকে আছে। এক ফোঁটা নড়াচড়াও নেই। ইচ্ছে হাত মুঠো করে ভাঁজ করে রেখেছে, আর সেই মুঠোর মাঝে ঘোমটার প্রান্ত আঁকড়ে ধরে রেখেছে শক্ত করে। মনে হচ্ছে, আঁকড়ে ধরা কাপড়টাই যেন ইচ্ছেকে ধরে রেখেছে বাস্তবতার মাটিতে। মুখের এক কোণে সামান্য কাঁপন, বুকের ভেতরে ধুকপুক শব্দে প্রতিধ্বনি বাজছে, কিন্তু বাইরে নিস্তব্ধতা। সকলের চোখ এখন শুধু ইচ্ছের মুখের দিকে, শুধু একটাই শব্দ শুনতে চায়, কবুল। কিন্তু ইচ্ছে তখনও নিশ্চুপ, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঝের দিকে, চোখে পানি নেই, শুধু একরাশ লুকানো ব্যথা আর অজানা আতঙ্ক। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। অন্ধকার সরে গিয়ে আকাশে এক নতুন দিনের আভা দেখা দিচ্ছে। ঝিরঝির হাওয়া জানালার পর্দা নাড়িয়ে দিয়ে যেন বলে দিচ্ছে, একটা নতুন সকাল শুরু হতে যাচ্ছে। চারপাশে পাখিদের কিচিরমিচির ডাক ধীরে ধীরে কর্ণগোচর হতে শুরু করেছে, যেন প্রকৃতির নিজস্ব অ্যালার্ম। বাংলো বাড়িটির অভ্যন্তরীণ সাজসাজ ভাব। দেরি রাত পর্যন্ত চলা উৎসবের ক্লান্তি এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু তবু আজকের সকালের আবহে একটা বিশেষ উদ্দীপনা কাজ করছে। বাড়ির প্রতিটি কর্নারে ঝলমলে আলো জ্বলে উঠেছে, চোখ ধাঁধানো সেই আলো যেন আগাম কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। প্রাসাদসদৃশ বাংলো বাড়ির গায়ে লাগানো লণ্ঠনগুলো আলো ছড়াচ্ছে অলিন্দ ধরে, আগের চেয়েও গভীর, আগের চেয়েও রহস্যময়ী।
অন্যদিকে ইচ্ছের নিশ্চুপ থাকা যেন সামনের পুরুষটির হৃদয়ের ভিতরে ঝড় তোলে। চারিদিকে না তাকিয়ে মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে পুরুষটি। চারপাশের কোলাহল যেন পুরুষটিকে ছুতে পারছে না। কোনো দিকে না তাকিয়ে ফরমাল পোশাক পরা সেই বলিষ্ঠ পুরুষটি উঠে দাঁড়ায়, সোজা পা বাড়িয়ে এগিয়ে যায় ইচ্ছের দিকে। কোনো দ্বিধা নেই চোখে, ঠিক ইচ্ছের সামনে গিয়ে থামে ঠিক। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও পুরুষটি থামে না। হঠাৎ করেই পুরুষটি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে ইচ্ছের পায়ের সামনে। তার চোখে কোনো হাসি নেই, নেই কোনো অভিনয়, শুধু একরাশ গম্ভীরতা আর নিঃশব্দ তীব্রতা। হুট করে ধূসরের এমন পাগলাটে আচরণে আশেপাশে থাকা তৃণ, তৌফার রাদিফ মিটিমিটি করে হাসে। তাদের চেনা ধূসর আজ যেন প্রেমে আরও এক ধাপ পাগল। তবে ইচ্ছের একপাশে বসা ঈশিতা চমকে ওঠে, মুখটা লাল করে লজ্জায় আস্তে করে উঠে দাঁড়িয়ে সরে পড়ে পাশ থেকে। ইচ্ছে এখনও নির্বাক, কেবল নিঃশ্বাস ফেলছে, একটা না, ধীরে। ইচ্ছের বুকের ভেতর যেন সব শব্দ আটকে গেছে, চোখে জমে উঠে একরাশ বিস্ময়। কোনো কিছুর দিকে না তাকিয়ে ইচ্ছের হাত দুখানা ধূসর নিজের মুঠোয় পুড়ে ফেলে। ইচ্ছের নরম কোমল হাত দুটো ধূসরের বলিষ্ঠ শক্তপোক্ত হাতের মধ্যে জড়িয়ে আছে এখন এক ধরনের অধিকার মিশ্রিত সংবেদনশীলতা যেন ঝরে পড়ে ধূসরের স্পর্শ থেকে। চারপাশের সব শব্দ যেন থেমে গেছে, শুধু হৃদস্পন্দনের টুকটাক আওয়াজ আর ধূসরের এক গভীর শ্বাস। ধূসর চোখের কোণে জমে ওঠা লালিমা নিয়ে ইচ্ছের দিকে তাকিয়ে এক গভীর কণ্ঠস্বরে বলে ওঠে, ঘুরি, আমায় কি তুই বিয়ে করবি না? এই তো এতক্ষণ আমার বুকে মুখ গুজে কাঁদলি, পুরো বুকটা ভিজে গেল তোর চোখের পানিতে। তাহলে কেন কবুল বলছিস না? মাম্মির কথা মনে পড়ছে? প্লিজ লক্ষ্মীটি, আমার সবটুকু তোর কাছে আজ রেখে দিচ্ছি। শুধু একবার কবুল বল, তারপরই আমরা রওনা দেব একসাথে। ধূসরের কণ্ঠে যেন অসহায় প্রেমিকের আকুতি, এক অব্যক্ত কান্না লুকিয়ে আছে সেখানে, যা কেবল ইচ্ছের হৃদয়েই অনুভব করতে পারে। ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকায়, আর ঠিক তখনই ধূসরের চোখের সেই অদ্ভুত লালচে ছায়া দেখে। যেন অঝোর বৃষ্টির আগে আকাশের কোণে জমে ওঠা কালো মেঘ, দহন আর অশ্রুর এক অদ্ভুত সমান্তরালতা। ধূসরের চোখে তাকিয়ে ইচ্ছে বুঝতে পারে, এই মুহূর্তে মানুষটা শুধু তার ভালোবাসা চাইছে না, চাইছে তার সঙ্গ, তার সাহস, আর এক চিরস্থায়ী প্রতিশ্রুতি। যে প্রতিজ্ঞা একবার দিলে আর পেছনে তাকানো যাবে না। ঈশিতা খুনসুটি ভরা চোখে ইচ্ছের দিকে তাকিয়ে ভাইয়ের হয়ে বলে উঠে, ইচ্ছে, তাড়াতাড়ি বলে ফেল তো কবুল। আমার আর তরস হয় না, তোরে ভাবি বলে ডাকব কি মজা বল। পাশে দাঁড়িয়ে একে একে রাদিফ, জয়, তৌফ, সবার মুখে চাপা উত্তেজনা আর হাসি। তারা যেন অপেক্ষায়, ইচ্ছে কখন কবুল বলে ফেলবে। চারপাশের এই খুশির আমেজে কারোর মনেই ভয় বা শঙ্কা নেই। তবে ইচ্ছে তখনও চুপ, মাথা নিচু, চোখে ভাসা এক অদৃশ্য দ্বিধা। ইচ্ছে কিছু বলছে না, ইচ্ছের নীরবতা যেন আরও জটিল করে তুলছে মুহূর্তটাকে। ধূসর এখন বসে আছে ফ্লোরে, ইচ্ছের চুপ করে থাকা যেন ধূসরের ভেতরকার সব আশাকে টুকরো টুকরো করে দিচ্ছে। ধূসরের বুকের ভেতরটা কেমন কাঁপতে থাকে, কিছু একটা হারিয়ে ফেলবার ভয়, এক অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণা। হয়তো ইচ্ছে তাকে এখনও ভালোবাসে পারেনি, হয়তো সে ইচ্ছে জন্য যা করেছে সবটাই ছিল একতরফা, হয়তো সে ইচ্ছের কাছে কিছুই নয়। ধূসরের দৃষ্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে, যেন এক তীব্র শূন্যতায় তলিয়ে যাচ্ছে। আর সেই নিঃশব্দে তীব্র যন্ত্রণার ঢেউয়ে ভাসতে ভাসতে একসময় ধূসর সোজা হাতে কোমর থেকে বন্দুকটা বের করে কপালে তোলে। ধূসর বন্দুকের ট্রিগারে আঙুল রেখে বসে আছে, কপালে ঠেকানো নিজেরই পিস্তল। দৃষ্টি যেন অস্পষ্ট, চোখের পলকে ছায়ার মতো কাঁপছে ধূসরের চোয়ালের রেখা। পাশে তৃণ ও রাদিফ হতবাক হয়ে চেয়ে থাকে ধূসরের এই ভীতিকর পাগলামিতে। এক ঝলক বাতাসেও যেন মনে হয় সময় থমকে গেছে। ধূসর, কি করছিস তুই? রাদিফ গলা চড়িয়ে বলে। তৃণ উঠে এসে বন্দুকটা সরানোর চেষ্টা করে, ধূসর প্লিজ, এটা করিস না, ইচ্ছেকে সময় দে আরও। কিন্তু ধূসর কোনো কথা শুনতে রাজি নয়। যেন তীব্র কোনো যন্ত্রণা আর অবসাদের ধাক্কায় ধূসরের ভেতরের মানুষটা ভেঙে পড়ছে। এক দৃষ্টিতে ধূসর ইচ্ছের মুখের দিকে এখনও তাকিয়ে, তবে আগের মতোই ইচ্ছে অতিশোকে যেন নিশ্চুপ। ধূসর ধীরে ধীরে পিস্তলটা নিজের কপালে তুলে আবার বলে, ইচ্ছে, তুই যদি আমার না হোস, তাহলে আমি তোর থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেব। আমি নিজেকে তোর নাগালের বাইরেই পাঠিয়ে দেব, এমন দূরে
যেখান থেকে আর কোনোদিন ফিরে আসব না। কণ্ঠে যেন মৃত্যু আর ভালোবাসার একসাথে অস্তিত্ব, ভয়ের চেয়েও গভীর কষ্ট। আর ঠিক তখনই, ভাইয়া না, না প্লিজ। কাঁদতে কাঁদতে ইচ্ছে, বসা অবস্থাতেই ধূসরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। ইচ্ছে নিজের হাত দুটি শক্ত করে জড়িয়ে ধরে ধূসরের পিঠের ওপর। চোখে অশ্রু, মুখে অনুরোধের ঝড়। আমি বিয়ে করব, করব আপনাকে। দয়া করে এমন পাগলামি করবেন না। আমি বাঁচতে পারব না আপনাকে ছাড়া, পারব না। আমি ভেঙে যাব ধূসর ভাই, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। ইচ্ছের কণ্ঠস্বর কাঁপে, শরীর কাঁপে, চোখের জল তীব্রভাবে ছুটে আসে। ধূসর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ইচ্ছের মুখে। ধূসরের চোখেও পানি জমে, ট্রিগারের ওপর রাখা আঙুল ধীরে ধীরে সরে আসে। পর মুহূর্তে বন্দুকটা ফেলে দেয় পাশে ধূসর। দুই হাত বাড়িয়ে ইচ্ছেকে নিজের বুকের গভীরে চেপে ধরে। কোনো কথা নেই, শুধু দুই ভাঙা হৃদয়ে স্তব্ধ আবেগ, একজন কাঁদছে মুক্তির আনন্দে, আর একজন কাঁদছে ভালোবাসার উপলব্ধিতে। ইচ্ছে এখনও ধূসরের বুকের ভেতর মাথা গুজে ফুপিয়ে কাঁদছে, যেন ভাঙা মনের সমস্ত ভার ছড়িয়ে দিচ্ছে সেই কান্নায়। ধূসরের শার্ট ভিজে যাচ্ছে অশ্রুজলে, কিন্তু ইচ্ছে এক বিন্দু নড়ছে না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের মুখের দিকে। লালচে চোখ, কাঁদতে কাঁদতে ফোলা গাল, নাকটাও লাল হয়ে আছে, যেন এক টুকরো স্ট্রবেরি। ধূসর হঠাৎই নরম অথচ নেশালু কণ্ঠে ইচ্ছের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, এইভাবে চোখ মুখ লাল করে কাঁদলে আমি নিজেকে কন্ট্রোল করব কিভাবে, বল তো রেড স্ট্রবেরি। প্লিজ চুপ হো, রাত কিন্তু আর নেই ফার্স্ট নাইট পালনের জন্য। ইচ্ছে থমকে যায়, চোখ বড় হয়ে যায় মুহূর্তেই। এই লোক তো একটু আগে নিজের কপালে বন্দুক তাক করেছিল, আর এখন এইভাবে। চোখের জল আটকে যায় আচমকা, কান্নার গলা যেন গিলে ফেলে ইচ্ছে। ধীরে বলে ইচ্ছে, অসভ্য লোক। বলেই ধূসরের বুকে এক ধাক্কা দিয়ে উঠতে চায়, কিন্তু ধূসর যেন আগে থেকেই প্রস্তুত ছিল। এক ঝটকায় ইচ্ছেকে কোলে তুলে নেয় ধূসর নিজের শক্ত বাহুতে, যেন এই দুনিয়ায় ইচ্ছের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা এখন শুধু এই মানুষটার বুকে। ইচ্ছেকে কোলে নেওয়া অবস্থায় ধূসর ধীরে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে। ইচ্ছে ছটফট করতে থাকে, সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে ধূসরের মজবুত বাহুর বাঁধন থেকে ইচ্ছে যেন এক বিন্দুও নড়তে পারে না। গায়ের শাড়ি একটু এলোমেলো হয়ে উঠেছে, মুখে কাচুমাচু এক অভিব্যক্তি, চোখ দুটো লজ্জা আর রাগে অশান্ত। সবার সামনে এসব কি করছেন? সবাই এখানে আছে, ছাড়ুন বলছি। ইচ্ছে কাপা গলায় বলে ওঠে, মাথা নিচু করে রেখে, চোখ তুলে তাকাতেও পারছে না ইচ্ছে। তারপর রাগে ও লজ্জায় গলাটা আর একটু চড়ে ইচ্ছে আবার বলে, আমায় নামিয়ে না দিলে আমি কবুল বলছি না। স্পষ্ট করে বলে দিলাম। ধূসর তখন হেসে উঠে, সে হাসি একেবারে গভীর, যেন ইচ্ছের এই বাচ্চামতেও তার চোখে অপার মায়া আর ভালোবাসা মিশে আছে। ধূসর নিজের মুখ ইচ্ছের দিকে নামিয়ে আনে, ঠোঁটে চাপা এক হাসি রেখে খুব মৃদু স্বরে বলে, এখন থেকে কোলে উঠা অভ্যেস করো বউ, সারা জীবন কোলে থাকতে হবে উঠতে বসতে, আদরে, সোহাগে আবার রাতের বেলা। এলিপসিস বিস্ময়সূচক চিহ্ন উদ্ধৃতি চিহ্ন। বাকি কথা শেষ করে না ধূসর ইচ্ছের লজ্জায় রাঙা মুখ দেখতে থাকে। ধূসরের কণ্ঠে ভালোবাসার সাথে এক তীব্র অধিকারবোধ, যেটা ইচ্ছে চাইলেও অগ্রাহ্য করতে পারে না আর। এরপর ধূসর এক মুহূর্ত থামে, চোখের দৃষ্টিতে এক ধরনের দুষ্টুমি খেলে যায়। চোখ টিপ দেই ইচ্ছের দিকে তাকিয়ে তারপর কাজীর দিকে তাকিয়ে বলে, কাজী মশাই, এই বউ এখন রাজি। আর আপনি দেরি করলে কিন্তু আমি আবার কবুল বলবো, আপনার কথায় নয়, আমার ইচ্ছের ঠোঁটে চুমু খেয়ে বলবো। ঘরে হালকা হাসির রোল পড়ে যায়, কেউ মুখ টিপে হাসছে, কেউ চোখ বড় করে তাকিয়ে আছে এই সাহসী ও নাটকীয় মুহূর্তে। ইচ্ছে লজ্জায় চোখ বন্ধ করে নেয়, মুখটা পুরো ধূসরের বুকে গুজে দেয় যেন আর কেউ না দেখে তাকে। কিন্তু ইচ্ছের বেসামাল হৃদস্পন্দন তখন এত জোরে চলছিল যে ধূসর অনুভব করতে পারে সেই কাঁপনটা নিজের শরীরে। ধূসর ইচ্ছের কানে ফিসফিস করে বলে, এখনও সময় আছে ইচ্ছে। চাইলে আমি এই বিয়ের আসরেই 1000 বার বলবো, তুই শুধুই আমার, সারা জীবনের জন্য। ইচ্ছে ধীরে ধীরে মুখ তোলে, চোখে জল টলমল করছে। কোলের ভেতর, ভালোবাসার সেই অস্থির পরশে যেন সমস্ত দুনিয়া থেমে গেছে। ইচ্ছে কিছু বলে না, শুধু একবার ধূসরের চোখে তাকিয়ে হালকা মাথা নাড়ে। কাজী মুচকি হেসে কলম তোলে, আর বাকিটা ইতিহাস। একটি কবুল হ্যাঁ, একটি নির্ভীক ভালোবাসা।
আর সারা জীবনের জন্য লেখা হয়ে যায় সে আমার ইচ্ছে ঘড়ি। খানিক বাদে ইচ্ছে কবুল বলার সঙ্গে সঙ্গেই পুরো ঘর এক নিমিষে প্রশান্তির ধ্বনিতে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ উচ্চারণে যেন আশীর্বাদের বৃষ্টি নামে চারদিকে। সবার মুখে হাসি, চোখে তৃপ্তির আলো, আর হৃদয় পরিপূর্ণতার ছোঁয়া। এক চিলতে বাতাস জানালার পর্দা নাড়িয়ে দেয়, যেন এই পবিত্র মুহূর্তে প্রকৃতিও সায় দিচ্ছে। কিন্তু এই চিরাচরিত ছকের বাইরে কিছুটা ব্যতিক্রমী আচরণে ধূসর যেন নিজেকে হারিয়ে ফেলে। চোখে বাঁধভাঙা আবেগ, মন যেন তীব্র ভালোবাসার স্রোতে ভাসছে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে, কেউ কিছু বুঝে ওঠার আগেই ধূসর নিজের দুই হাত দিয়ে ইচ্ছের মুখ তুলে ধরে। তারপর ধূসর একেবারে আবেগভরে একগুঁয়ে শিশুর মতো ইচ্ছের সারা মুখে চুম্বন করতে থাকে, বারবার, একেবারে পাগলের মতো। যেন বছরের পর বছর ধরে তীব্র আকাঙ্ক্ষায় জমে থাকা ভালোবাসা আজ উথলে উঠেছে এই কবুলের শব্দে। ইচ্ছের মুখ লাল হয়ে আসে, আশপাশের উপস্থিত সবার দিকে একবার তাকানোর শ্বাসটুকুও যেন হারিয়ে ফেলে। ঠোঁটে জোরতা, চোখে জলের চিকচিক, তবুও ধূসরের স্পর্শে, ভালোবাসার তাপে একটুও প্রতিবাদ করে না। এই তো সেই প্রেম, যার জন্য অপেক্ষা ছিল সপ্তাদশী এতদিন ধরে। কাজী সাহেব বিব্রত মুখে উঠে দাঁড়িয়ে পড়েন, বয়সের ভারে ও অভিজ্ঞতায় এমন দৃশ্য তার চোখ সইতে নারাজ। তিনি নীরবে মুখ ফিরিয়ে নেন, যেন পবিত্রতা রক্ষা করতে চান নিজের চোখেরও। আর বাকিরা, তারা চোখ বন্ধ করে রাখলেও আঙুলের ফাঁক দিয়ে ঠিকই দেখে ফেলে ধূসরের প্রেমে পাগল হয়ে ওঠা এই মুহূর্তটিকে। হাসি চেপে রাখা যায় না কারো। তৃণু হয়তো মুখ ঘুরিয়ে হালকা হেসে নেয়, আবার মুখে হাতচাপা দিয়ে সেই প্রেমকে মেনে নেয় নিঃশব্দ উচ্ছ্বাসে। এ যেন এক কবুলের চেয়ে অনেক বেশি কিছু। এক জীবনের প্রতিজ্ঞা, এক আশ্রয়ের নাম, যেখানে ইচ্ছের নাম ধূসরের ভালোবাসায় লেখা হয়ে গেছে সবার সামনে, স্পষ্টভাবে, অস্বাভাবিক কিন্তু অপূর্বরূপে। দূরের মেঝেতে রক্তে ভেজা নিথর শরীর পড়ে আছে আফনান। নিঃশ্বাসটুকু এখনও চলমান, কিন্তু এই নিঃশ্বাসের ভার যেন নিজেকেই বোঝা হয়ে উঠেছে। মুখটা থমকে আছে একটানা যন্ত্রণার রেখায়। শরীর নিস্পন্দ, চোখ দুটো বোজা, জ্ঞানহীন শরীরেও যেন একরাশ তীব্র কষ্ট খোদাই হয়ে আছে। হয়তো সজ্ঞানে থাকলে এই মুহূর্তেই তার হৃদয় শেষ কফিন পেরেক বসত। ভালোবাসা, যার জন্য সে এতটা পাগল, যে ভালোবাসার প্রতিটি রেখায় ছিল একতরফা তীব্রতা, সেই মানুষটিকে আজ অন্য কারো পাশে দেখার যন্ত্রণা হয়তো আফনানকে বাঁচিয়ে রেখেও গলা টিপে মেরে ফেলত। আলিম মির্জা নত মুখে নিঃশব্দে বসে পড়েছেন ফ্লোরে। চারপাশে গভীর নিস্তব্ধতা, দুই তলার ওই ঘরে এখন কেবলমাত্র একজন অসহায় পিতা আর তার নিঃশেষ হয়ে আসা ছেলের উপস্থিতি। কাপা কাপা হাতে আলিম মির্জা ছেলের রক্তাক্ত আঙ্গুল ছুঁয়ে দেখেন, একটা অদৃশ্য ক্ষমা প্রার্থনার মতো। সবই আমার দোষ, আলিম মির্জার ফিসফিসে স্বর যেন বাতাসেও কাঁপুনি তোলে। ক্ষমতা, প্রতিশোধ, একগুঁয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মাঝে ছেলের হৃদয়ের ভাষা তিনি বুঝতে পারেননি। একদিন ছেলের চোখে যে স্বপ্ন দেখেছিলেন, আজ তারই ছায়া মেঝেতে রক্তে ধুয়ে যাচ্ছে। নিঃশব্দে কেটে যাচ্ছে সময়, আর প্রতিটি মুহূর্ত যেন এক একটি কষ্টের দীর্ঘশ্বাস হয়ে হৃদয় কেটে বসছে। ঘরের বাতাস ভারী, নিস্তব্ধতা এতটাই গভীর যে আলিম মির্জার চোখ থেকে ঝরে পড়া কান্নার শব্দটুকুও কেমন কর্কশ শোনায়। আজ এক পিতা বুঝছেন, রাজনীতি দিয়ে সবকিছু হয় না। ক্ষমতা দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সন্তানের ভালোবাসার ক্ষত মুছে দেওয়া যায় না।